এবং বিপ্লবীরা যে রায় দিবে সেটার সঠিক রায়, সেটাই জনগণ মেনে নিবে। শেখ হাসিনা কোনোদিন আর ভোট দিত না তখন। শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরে আসতে সাহস পেত না, এবং শেখ হাসিনা রাজনৈতিক দলের লোকেরা কোনোদিন এই দেশে রাজনীতি করতে পারতো না, জেদ দিয়েছেন। এটা তো আমার হেডলাইন না রে ভাই, বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন। সম্পাদককে জিজ্ঞাসা করেন ৩-০ বাজেট কেমনে হলো, তুমি আমার ৩-০টা কি সেটাও সে বলে দিয়েছে, সেটাও সে বলে দিয়েছে। দেখা যায় ৩-০ বাজেট যে সরকার দিতে পারে সেই সরকারের লেজিটিমেসি কতটুকু আছে। এখন সে গেছে গুমের মামলা করতে, সে গুম যে নিজের গুমের জন্য মামলা করে, তো বলেন এতে কি হচ্ছে? সে বিএনপি কোন স্তরের নেতা যাকে নিয়ে আপনি আলাপ করলেন? ডক্টর ইউনূস এটা বোঝা উচিত না যে বিএনপি এখন তাই কতটুকু গুরুত্ব দিচ্ছে? সেই 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 রায়ও তো যদি এখন ডক্টর ইউনূস সাহেবের আদালতের রায়গুলো হয়, সেই রায়গুলো তো একই অবস্থা হবে। ক্ষমতার পরিবর্তন হলে তো একই অবস্থা হবে। ক্ষমতার পরিবর্তন হাসিনা যেটা করেছে, গণহত্যা করেছে, সেটা তো সবাই চোখে দেখেছে নির্দেশদাতা হিসেবে। বিচার করেন না করছে কি? আপনি বিচার করেন সবার সামনে টেলিভিশনে বিচার করেন, বিচার করে ফাঁসি দিতে আবার 3 দিন লাগে নাকি? একদিন যথেষ্ট। আমাদের সাক্ষী সবকিছু আছে, আপনি সাক্ষী তো টেলিভিশনে ওই দিন দেখাই দিয়েছেন আমাদেরকে, কি কি সাক্ষী আপনার কাছে আছে। পোলাপান দুই পক্ষ যুদ্ধ করতেছে, এক পক্ষে পুলিশ আরেক পক্ষে পোলাপান অস্ত্র নিয়ে আছে। এই যে কারো ফাঁসি হবে? এই সাক্ষী কারো ফাঁসি হবে? ৮,০০০ পৃষ্ঠার তো পুলিশ রাখছে কি? তাহলে পুলিশ রাখছে কেন? পুলিশের সামনে যদি কেউ লাঠি নিয়ে আসে তাহলে পুলিশ থেকে তাকে চুমা দিবে? এটা কি বিপ্লব ঘোষণা করেছেন আপনি? এটা কি আপনি ছেলেদের পক্ষে বিপ্লব ঘোষণা করেছেন? ঘোষণা করেন নাই। তাহলে এই বিচার কেমনে হবে? পুলিশের বিচার কেমনে হবে? পুলিশকে তো আইন করে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, কেউ যদি সশস্ত্র অবস্থায় আক্রমণ করতে আসে পুলিশকে, তাহলে পুলিশ গুলি করতে পারে। এটা তো সিআরপিসিতে লেখা আছে, পুলিশ একটা আইনে লেখা আছে, সিআরপিসিতে লেখা আছে, সংবিধানে লেখা আছে। তো এই ছবি দেখায় কি দিতে পারবেন? এই সাংবিধানিক কোর্ট দিয়ে আইসিসি দিয়ে ফাঁসি দিতে পারবেন? আপনি বলেন তাহলে পুলিশের ফাংশনটা কি? আপনি টেলিভিশনে ছবিতে দেখাচ্ছেন পুলিশের অপোজিটে কতগুলো লোক ঢিল পাটে নিয়ে ঢিল মারতেছে, লাঠি নিয়ে করতেছে, লাফালাফি করতেছে, এই করতেছে সেই করতেছে, পুলিশের আক্রমণ করতে আসতেছে। তখন পুলিশ কি করবে? আদালতের বিচার দিতে হবে না, আদালত তো পুলিশের পক্ষে যাবে, কারণ পুলিশকে তাই রাখা হয়েছে। কিন্তু আপনি যদি বিপ্লব ঘোষণা করতেন তাহলে ওই পক্ষের লোকগুলো হতো বিপ্লবী, তারা পুলিশের উপর আক্রমণকারী না। বিপ্লবীরা যা করে তাই বৈধ, তাই সত্য, এবং বিপ্লবীরা যে রায় দিবে সেটার সঠিক রায়, সেটাই জনগণ মেনে নিবে। শেখ হাসিনা কোনোদিন আর ভোট দিত না তখন। শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরে আসতে সাহস পেত না, এবং শেখ হাসিনা রাজনৈতিক দলের লোকেরা কোনোদিন এই দেশে রাজনীতি করতে পারতো না। কিন্তু এখন কি হয়েছে? এখন শেখ হাসিনা কিচ্ছুই করতে পারবেন না, তার কিচ্ছুই করতে পারবেন না। সরি, আমি কথাটা আমার মুখ দিয়ে শোনাচ্ছেন, কিচ্ছু হবে না। দালাই লামা এখনো ভারতে আছে না? চীন সরকার তো তার অনেক বিচার করছে, কই দালাই লামাকে কি ভারতে নিতে পারছে চীন? চীন দালাই লামাকে নিয়ে আসতে পারেন নাই। আর আপনি তাজুলকে দিয়া বিচার করে ফাঁসি দিয়ে দিবেন শেখ হাসিনাকে, আর শেখ হাসিনার সঙ্গে সঙ্গে দিল্লিতে ফাঁসি ঝুলে যাবে। হ্যাঁ, কি আরামের কথা। দিল্লিতে ঝুলবে কেন? এখানে আনা হবে ওনাকে। হ্যাঁ, ওখানে আনা হবে, ওটা তো বাপের চাকর আপনাদের, ওটা আপনার বাপের চাকর, সব বলে দিবে শেখ হাসিনাকে গিয়া ধরে নিয়ে চলে আসবে। ইন্ডিয়ান পুলিশ, ইন্ডিয়ান আর্মি তো আমার বাপের চাকর, তাদেরকে বলে দিব নিয়ে চলে আসবে। এটা ইউনূস সাহেবের তো অনুগত, তারা নিজের পুলিশে পারে না গ্রেফতার করে নিয়ে আসতে, উল্টা পাল্টা গ্রেফতার করে, পুলিশের চাকরি যায়। পুলিশ তখন গ্রেফতার আতঙ্কে আছে, কারে কখন গ্রেফতার করবে না করবে। বলেন, এক মেজর সিনহাকে হত্যা করছে, তার বিচার করতে পারলেন না, ফাঁসি দিতে পারলেন না, এখন এটা বাহানা করেন। তা আপনি এগুলা শুনে, এগুলো সাধারণ মানুষকে বোঝানো খুব সহজ। যারা রূপবানের গান শুনে, এই বৈঠকটা কেন হয়েছে আপনার কাছে শুনতে চাচ্ছি, মানে আমি আসতেছি। আপনি এখানে এই বিচারের নামে কেন পড়াশোনা করতেছেন? আপনি সাংবিধানিক বা আইসিসির বিচার করতে পারবেন না। আইসিসির বিচারকে হাইকোর্ট অলরেডি বাতিল করে দিয়েছে। অতীতের আইসিসির যে কোর্টের যে রায়গুলো ছিল সেই রায়গুলোকে হাইকোর্ট বাতিল করেছে উইথ কমেন্টস। বর্তমান আইসিসি যে রায়গুলো দিবে সেই রায়গুলা বাস্তবায়িত না হলে সেইগুলা হিরোরা বেরিয়ে আসবে, বাইরে হিরো হবে। কাজে এটা তো আইসিসি দিয়ে তো শেখ হাসিনা বিচার করতে পারবেন না। শেখ হাসিনা বিচার করতে হবে বিপ্লবী সরকার দিয়ে। শেখ হাসিনাকে ফাঁসি ঘোষণা দিয়ে জাতিসংঘের কাছে ফাঁসির অর্ডার পাঠাতে হবে, তাকে ধরে নিয়ে আসেন।
ইন্ডিয়ার কাছে, জনগণের কাছে আবেদন করতে হবে যে বাংলাদেশের জনগণ তাকে ফাঁসি দিয়েছে, তোমরা তাকে ফেরত দাও। সরকারি ভাবে সরকার হবে না, জনগণ টু জনগণ হবে। ইন্ডিয়ার জনগণের কাছে আবেদন করতে হবে, ইন্ডিয়ান জনগণকে চাপ সৃষ্টি করতে, জনগণের মাধ্যমে চাপ সৃষ্টি করতে হবে যাতে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো হয়। এই সরকারের ভার্বাল নোট দিয়ে হবে না। কাজে এই প্রহসন গুলো করছেন বলে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এই সরকার ধান্দাবাজ। আজকে বিপদটা কোথায়? বিপদটা হচ্ছে এই পোলাপান ঘুষকা দিচ্ছেন। ইনশাল্লাহ জুলাই মাসটা যাক, অগস্ট মাসটা যাক, জানতে যাক, তারপরে বিভিন্ন রাজনৈতিক দল দেশে তরুণ বাহিনী গঠন করবে। বিভিন্ন রাজনৈতিক দল মূল দল এখন বাদ দিয়ে ফেলাই দেবে, এখন মূল দলের দরকার নাই। অগাস্টের পরে আমি আপনাকে বলছি, অগাস্টের পরে আমি নিজেও মাঠে নামবো, আমরা তরুণ দল করব, তরুণদের নিয়ে দল করব। দলের কোনো সভাপতি সেক্রেটারি বয়স 20-22 বছরের বেশি হবে না। তরুণকে দিয়ে তরুণ মোকাবেলা করবো আমরা ইনশাল্লাহ। আগামী অগস্টের পরে, অগস্ট পর্যন্ত আমরা দেখবো তারা কি করে। আপনি কি বলছিলাম না বাজেটেও নির্ভর করে সরকার। এই সরকার বাজেট দিতে পারে না। এই সরকার বাজেট দিচ্ছে 3-0 বাজেট। আপনি দেখেছেন যে জনগণ জনবান্ধব না, কিন্তু এই গণবান্ধব বাজেটটাই বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করছে 3-0 বাজেট, 3-0 বাজেট। 3-0 বাজেট তো আমি বলি নাই, পত্রিকা বলেছে। প্রথম বাংলাদেশ প্রতিদিনের মতো একটা সবচেয়ে হাইয়েস্ট সার্কুলেটেড পেপার, তার হেডলাইন হলো এই সরকার 3-0 বাজেট দিয়েছে। অর্থাৎ কিভাবে ক্রিটিসাইজ করলো জনাব ডক্টর ইউনূস সাহেবকে। ডক্টর ইউনূস সাহেবের 3-0 নিয়ে গর্ব করেন, 3-0 হিসাবে তিনি সারা পৃথিবীতে ছড়াই দিতে চান। ওনার মুখের উপরে প্রতিদিন বলে দিল যে আপনি একটা 3-0 বাজেট দিয়েছেন, শেম টু ইউ। এর অর্থ হলো শেম টু ইউ। ওনারা হেডলাইন যখন করলো যে 3-0 বাজেট দেওয়া হয়েছে, তার মানে বাংলাদেশ প্রতিদিন প্রকাশ্যে বলে দিল ডক্টর ইউনূস সাহেবকে, অর্থমন্ত্রী সাহেবকে, যে শেম টু ইউ, আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনাদের লজ্জা থাকা উচিত। 3-0 নিয়ে গর্ব করেন আর 3-0 একটা বাজেট দিয়েছেন। এটা তো আমার হেডলাইন না রে ভাই, বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন। সম্পাদককে জিজ্ঞাসা করেন 3-0 বাজেট কেমনে হলো, তুমি আমার 3-0টা কি সেটাও সে বলে দিয়েছে, দেখা যায় 3-0 বাজেট যে সরকার দিতে পারে সেই সরকারের লেজিটিমেসি কতটুকু আছে। তারপরে আপনি কি করেছেন, যেটা ছিল অতীত সরকারের সবচেয়ে খারাপ জিনিস, যে ডেফিসিট বাজেট দিতেন। আপনি ডেফিসিট বাজেট দিলেন কেন? আপনি কি কারণে আপনার উন্নয়ন বাজেট এবং সরকারি ব্যয় বাড়ালেন? আপনি কে সরকারি ব্যয় বাড়ানোর? আপনি সে বৃদ্ধি করলেন কেন? আপনার তো উচিত ছিল, আমরা তো এসে গেছিলাম সরকারের ব্যয় বৃদ্ধি করে এবার বাজেট আসবে 5 লক্ষ কোটি টাকার আশেপাশে বা নিচে। যেই পরিমাণ আয় করতে পারবে সেই পরিমাণ বাজেট সে তৈরি করবে। তাহলে তার উচ্চাসা কোথায়? সে কেন এই উন্নয়ন বাজেটের নামে এই বাংলাদেশের মানুষের উপর 2 লক্ষ কোটি টাকার আবার ঋণ চাপাই দিয়ে যাচ্ছেন কেন? শেখ হাসিনার উচ্চাসা ছিল, বিএনপির উচ্চাস আছে যে পরবর্তী সরকার আসতে হবে, মানুষকে আশা দেখাইতে হবে, মানুষকে আশা দেখাই থাকতে হবে। আপনি কেন এই আশা দেখালেন বাজেটে? আমি তো আশা করেছিলাম আপনাকে, আমি তো আপনার 2 মাস আগে বলেছি, আপনার অনুষ্ঠানে বলেছি যে এই সরকারের অস্তিত্ব নির্ভর করতেছে আগামী একটা সুন্দর বাজেটের উপরে। আমরা এই সরকারের কাছ থেকে সুন্দর বাজেট প্রত্যাশা করি। আর যেই সময় বাজেট তৈরি করবেন সেই সময় লাগাই দিলেন এনবিআর কে ঝগড়া। এনবিআর দিনের পর দিন অফিস করে না, যারা বাজেট তৈরি করে তাদেরকে আপনি আন্দোলন নামায় দিলেন। কেন? বাহানা তৈরি করলেন, ফলে আপনি পেস্ট করলেন, কপি পেস্ট করে বাজেট বানিয়ে দিলেন। গতবারে বাজেট যা ছিল এই কপি পেস্ট করে বাজেট করে ফিগার গুলাকে ডাইনে বাই করলেন। এখানে কোনো এইম নাই, কোনো ইন্টেনশন নাই, কোনো প্ল্যানিং নাই, কোনো কিছু নাই। আমি বলি নাই, এটা তো বলতেছে সিবিডি, এটা বলতেছে সকল অর্থবিদরা। আমি তো কিছু অর্থনীতি কিছু বুঝি না, এটাকে তারা বলতেছে। এখানে কপি পেস্ট করছেন, আপনি ফিগারকে ম্যানিপুলেট করেছেন। আপনি হ্যাট বদলান নাই, একটা হ্যাট বাড়ান নাই, কোথাও একটা লক্ষ্য স্থির করেন নাই, কোনো একটা টার্গেট ফিক্স করেন নাই, কোনো কি করবেন, আপনি কর্মসংস্থানের সুযোগ কেমনে হবে করেন নাই, বিনিয়োগ কেমনে বৃদ্ধি করবেন বলেন নাই, দেশের আয় কেমনে বাড়াবেন কোনো লক্ষ্য নাই। আপনি শুধু জাস্ট কপি পেস্ট করে একটা বাজেট দিয়ে দিয়েছেন, এবং সেই বাজেটটা একটা বোকার মতো একা একা, তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিছু নাই, পিছনে কিছু লেখা নাই, ঠিক নাই, একটা কফিনের কাপড় দিয়া আপনি বাজেট দিলেন। আপনি অর্থমন্ত্রীর পিছনে একটা কফিনের কাপড় লটকে রাখলেন, একটা কফিনের কাপড় লটকে রেখা আপনি একটা সাদা টেবিলের বসে বসে যেন মনে হচ্ছে পোস্টমর্টেম করতেছেন কারো দেহকে, উনি একটা বাজেট দিলেন। এগুলো সিম্বলিক, ইট ক্যারিজ মিনিং, এগুলো অর্থবহ, এগুলাকে আপনাকে করানো হচ্ছে অর্থবহ। ইউ আর ডেড ম্যান। এই বাজেট বাস্তবায়ন করার সময় আপনি পাবেন না, সেই সুযোগ আপনি দিবে না। মোহাম্মদ ইবেক যেমন শেহদুল্লাহকে বলেছিল
সেই সুযোগ আর তুমি পাবে না পাপিষ্ট। নেক্সট জুন পর্যন্ত যদি থাকে তাহলে তো অবশ্যই সুযোগ পাবেন। আল্লাহ মাফ করুক, অসম্ভব জুনের অসম্ভব। 30 তারিখ পর্যন্ত যদি উনি থাকে তাহলে তো এই বাজেট শেষ করে যাবে। আল্লাহ মাফ করুক, এই সরকার জুন 30 পর্যন্ত থাকা অসম্ভব আরেকটা অসম্ভব। বাজেট বরং দিয়ে যেতে পারবেন। আমি কি বললাম বাবা? অসম্ভব অসম্ভব অসম্ভব, 3বার বলছি, আবার বলবো। সেটা তো এই আপনারা সরকার বলছেন, কিন্তু এই এনসিপি তো সরকার জুন পর্যন্ত থাকা, এই সরকার জুন পর্যন্ত থাকা অসম্ভব অসম্ভব অসম্ভব। এর প্রমাণ হলো এই বাজেট, এর প্রমাণ হলো ডক্টর ইউনূসের ওই জাপানের বক্তব্য, এর প্রমাণ হইল গতকালকে ওনার ফ্লপ সকল দলের নেতাদের সাথে কথা বলা। দেখছেন বিএনপির কোন স্তরের নেতা গেছে, বিএনপির কোন স্তরের নেতা গেছে? সালাউদ্দিন কাদের চৌধুরী, সালাউদ্দিন বিএনপি ক নম্বর শ্রেণীর সদস্য? সর্বকনিষ্ঠ সদস্য, সবার শেষে যার নাম সে সালাউদ্দিন গেছে। সালাউদ্দিনের বিএনপির কতটুকু প্রভাব আছে বলেন? যে তার ব্যক্তিগত মামলা করতে হয়, সে ব্যক্তিগত গুমের মামলা করতে হয়। তারপরে কোন রাজনৈতিক নেতা মামলা নিজে মামলা করে? রাজনৈতিক মামলা করে? বুঝেন না এটা? এগুলো ষড়যন্ত্র বুঝেন না? এখন সে গেছে গুমের মামলা করতে, সে এটা গুম, যে নিজের গুমের জন্য মামলা করে। তো বলেন এতে কি হচ্ছে? সে বিএনপি কোন স্তরের নেতা যাকে নিয়ে আপনি আলাপ আলোচনা করলেন? ডক্টর ইউনূস এটা বোঝা উচিত না বিএনপি এখন তাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে, কাকে পাঠিয়েছে? যে লোক নিজের গুমের বিচার আপনার কাছে চাচ্ছে, আপনি তার আগে গুমের বিচারটা করে দেন, আগে তার গুমের বিচারটা করে দেন। অর্থ বুঝেন এগুলা, মানে বুঝেন? আপনার মিটিং এ তো সালাউদ্দিন গেছে, সালাউদ্দিন গিয়ে আপনার সে বলে আসছে, আর সালাউদ্দিন তো আপনার কোর্টে গিয়ে মামলা করেছে যে আমাকে গুম করা হয়েছিল, অতীত সরকার, সে গুমে বিচার চাই। সে তো আপনার কোর্টে মামলা করে দিয়ে আসছে। এখন আপনি তার গুমের বিচার করেন। সে গুমের বিচার না করলে সে আপনাকে সমর্থন করবে কেন? আপনার সহযোগিতা করবে কেন? দেখছেন বিএনপি রাজনীতিতে কত দক্ষ। তারেক রহমান রাজনীতির সুপারম্যান এখন। He understand what will happen tomorrow. এখন কি বিএনপির একমাত্র বাধা শুধু এনসিপি, আর তো কোনো দল আমরা দেখছি না। এনসিপি বাধা হবে কেন? এনসিপি বাধা হবে কেন? এনসিপি তো নির্বাচনে বাধা প্রদান করছে যে। এনসিপি তো বাধা প্রদান করার কিছুই না। কিন্তু নির্বাচনে বাধার বিষয়টা তো এনসিপি থেকে আসছে। আমার বাসার সবচেয়ে ছোট্ট ছেলেটা সবচেয়ে বেশি নিউসেন্স ক্রিয়েট করে। সে টিভি দেখতে গিয়া চ্যানেল বদলে ফেলায়, সে খেলনা নিয়ে খেলনা ভেঙে ফেলায়, সবাই তাকে অতিষ্ঠ থাকে। তাই বলে কি সে আমার বাড়ির সিদ্ধান্ত সে নেয়? আমার সবচেয়ে ছোট্ট যে সদস্যটা আমার বাসার, আমার বাড়ির, আমরা 12 জন সদস্য, বাড়ির 12 জনের সবচেয়ে কনিষ্ঠ সদস্য, তাকে নিয়ে সব ব্যস্ত থাকি। সে ঘুমাচ্ছে কিনা, গোসল করছে কিনা, স্কুলে গেছে কিনা, স্কুলতে আসছে কিনা, সে কি করতেছে, সে কি ভাঙতেছে, কি করতেছে, তাকে নিয়ে ব্যস্ত থাকি। ওকে নিয়ে কি সংসারে কি হবে না হবে ওকে জিজ্ঞাসা করে রাত্রে দুপুরে ভাত রান্না করা হয়? ওকে জিজ্ঞাসা করে সেরকমই তো হয়েছে। উনি তো পদত্যাগের কথাও ওই নাহিদকেই বলেছেন। সেরকমই তো। একটা লজ্জাহীন মানুষ যদি হয়, আমি তো আবারও বলছি, আমি ডক্টর ইউনূস সাহেবকে সম্বন্ধে কোন নেগেটিভ কথা বলতে চাই না। মানুষ